আচ্ছা, আমরা এখন দেখব বিবিএ তৃতীয় বর্ষের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অধ্যায় 7 ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এই অধ্যায় থেকে আমরা দেখব লেকচার শিট হচ্ছে 4 নম্বর লেকচার শিট। তো 4 নম্বর লেকচার শিটে আমরা সর্বোচ্চ জটিল যে অঙ্ক এই অধ্যায়ের বিগত সালে এসেছিল সে একটু অঙ্ক দেখব। এই অঙ্কটা হচ্ছে সর্বোচ্চ জটিল অঙ্ক। নাম্বার হচ্ছে এই লেকচার শিটের 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক তোমরা একটু মিউট করো। হ্যাঁ, তাহলে শব্দ হবে না। যে এই 10 নম্বর অঙ্ক, এই অঙ্কটা। আচ্ছা, তো এখানে বলা আছে ABS Limited has been operating 24,000 unit of production per year with the following cost structure during 2013। আচ্ছা, তাহলে এখানে আছে আমাদের র ম্যাটেরিয়ালস আছে। আচ্ছা, একটু একটু মিউট করো সবাই, একটু মিউট করো। যখন কথা বলবে তখন আনমিউট করে কথা বলবো। হ্যাঁ, ABC Limited has been operating 24,000 ইউনিট অফ প্রোডাকশন পার ইয়ার। প্রতি বছর এবিসি লিমিটেড কি করে? 24,000 ইউনিট উৎপাদন করে, অপারেটিং করে, উৎপাদন করে। আচ্ছা, বা পরিচালনা করে। এখানে উৎপাদন অর্থে ব্যবহার হবে। উইথ দ্য ফলোইং কস্ট স্ট্রাকচার ডিউরিং 2013 সালে নিম্নের কস্ট স্ট্রাকচার মানে খরচের যে কাঠামো সেটা নিম্নরূপ। কি কি আছে? এই 24,000 ইউনিট তৈরি করতে আমাদের প্রতি ইউনিটে আমাদের র মেটেরিয়ালস লাগে 60 টাকা। তারপরে আছে ডিরেক্ট লেবার 40% ফিক্সড, কত? 50 টাকা। তারপরে আছে ফ্যাক্টরি ওভারহেড 80% ফিক্সড, 40 টাকা। মোট সবগুলো যোগ করলে সরি, এর সঙ্গে আছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং। তো মূলত আমাদের এই 40 টাকা পর্যন্ত হচ্ছে প্রোডাকশন কস্ট, তাই না? 60, 50 আর 40 পর্যন্ত হচ্ছে প্রোডাকশন কস্ট। এর সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং হচ্ছে 10 টাকা। মোট টোটাল কস্ট হচ্ছে কত? টোটাল কস্ট হচ্ছে 160। তার সঙ্গে প্রফিট যদি যোগ করি তাহলে এত টাকা হচ্ছে আমাদের প্রফিট। এইরকম স্ট্রাকচার আমরা আগেও দেখে আসছি, তাই না? অন্যান্য অঙ্কগুলোতে আমরা দেখে আসছি। এদের মধ্যে কোনো সমস্যা নেই। সমস্যা শুধু হচ্ছে এই জায়গার জন্য। এই যে 40% ফিক্সড, 80% ফিক্সড, তার মানে এখানে 40% ফিক্সড মানে 40% হচ্ছে এফসি, 40 হচ্ছে কি এফসি যোগ ভিসি। ভিসি হচ্ছে কত আছে? 60%, তাই না? আর এখানে এফসি আছে কত? এখানে এফসি আছে 80%। তাহলে এখানে 20% কি? 20% হচ্ছে ভিসি, তাই না? এটা তো ধরতে পারছো নাকি? এটা তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এটার সমস্যা নেই। হ্যাঁ, এটার কাজটা ওয়ার্কিং হবে। শুধু ফিক্সড বলার কারণে আমাদের এটা একটু ওয়ার্কিং করতে হবে। আচ্ছা, তারপরে আমাদের এখানে বলা আছে as on 31st December 2013 the company had the following balance। 31শে ডিসেম্বর 2013 কোম্পানির নিম্নরূপ ব্যালেন্স ছিল। কি কি ছিল? আমাদের ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস কত ছিল? 3,60,000 টাকা। তারপরে আছে ইনভেন্টরি অফ ওয়ার্কিং প্রসেস, ইনভেন্টরি অফ ওয়ার্কিং প্রোগ্রেস ছিল 2,20,000 টাকা। আচ্ছা, তারপরে আমাদের আছে ইনভেন্টরি অফ ফিনিশ গুডস ছিল 7,20,000 টাকা। এটা হচ্ছে আমাদের বছর শেষে এই ব্যালেন্স গুলো আমাদের আছে। তারপরে আমাদের বলা আছে it is estimated that the demand of its product will increase and the company is planning to increase production by 50% in the next year। তাহলে আমরা অনুমান করছি যে বা নির্ধারণ হলো যে ডিমান্ড অফ প্রোডাক্ট মানে প্রোডাক্ট যেটা আমরা তৈরি করবো এর যে চাহিদা মোতাবেক যে প্রোডাক্ট তৈরি করবো এটা আমাদের কি করতে হবে? ইনক্রিজ করতে হবে। দ্য কোম্পানির প্ল্যানিং অনুযায়ী এটা ইনক্রিজ হবে। প্রোডাকশন হবে কত? 50% অফ দ্য নেক্সট ইয়ার, মানে এই বছর যা উৎপাদন হয় সামনের বছরের জন্য কি হবে? তার 50% অ্যাড করতে হবে। আমাদের উৎপাদন করছিলাম কত? উৎপাদন হয় কত? 24,000 ইউনিট, তাই না? 24,000 স্যার। হ্যাঁ, তোমরা কি এটা দেখতে পাচ্ছ তো নাকি? আচ্ছা, তাহলে 24,000 ইউনিট আমরা উৎপাদন করি। আমরা উৎপাদন হয় কত? 24,000 ইউনিট। কিন্তু এখানে বলছে নেক্সট বছরে যখন আমরা ওয়ার্কিং ক্যাপিটালের জন্য যখন আমরা একটা স্টেটমেন্ট তৈরি করব তখন আমাদের প্রয়োজন হবে কত? প্রোডাকশনটা বেড়ে যাবে কত? 50% বেড়ে যাবে। আচ্ছা, তারপরে বলছে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, তার মানে তখন তাহলে উৎপাদন কত হবে? আগে 24,000 আসলো, 24,000 50% কত? 12,000। 24,000 যোগ 12,000 সমান কত? 36,000। তাহলে 36,000 ধরে আমাদের অঙ্ক করতে হবে। অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট এপিইউ কত হবে? 36,000।
তাই না? 36,000 স্যার। আচ্ছা, it is expected that for the year for the increased volume of purchase and supplier of raw material will reduce direct material cost কত 10%। ডিরেক্ট ম্যাটেরিয়ালের যে কস্ট সেটা কি হচ্ছে, কমে যাবে। আচ্ছা, এখানে বলছে যে আরো আশা করছি যে আরো অতিরিক্ত পরিমাণ ক্রয়ের ফলে, এই যে মাল আমরা বেশি তৈরি করছি না, আগে ছিল কত 24,000, এখন 36,000 তো মানে প্রোডাক্ট তৈরি করব। এর জন্য আমাদের মাল কি করতে হবে, সাপ্লায়ার কাছ থেকে বেশি বেশি কিনবো। আমরা কেনার ফলে আমরা সাপ্লায়ার কাছ থেকে একটা ছাড় পাবো। সাপ্লায়ার আমাদের কি করবে, কম দিবে, কম টাকা নিবে আর কি, কত, প্রতি ম্যাটেরিয়ালসের 10% করে কম মূল্য নিবে আর কি। বুঝতে পারছো? যে আমরা যদি কোনো কিছু প্রোডাক্ট তৈরি করি, ধরো আমরা রাবার নিব, তাহলে রাবারের জন্য যেখান থেকে আমরা কিনি, তাকে বলতেছি ভাই আমরা তো আপনার কাছ থেকে কিনতাম, আরো বেশি লাগবে মাল, আপনি কি কত পার্সেন্ট করে ছাড় দেবেন? ও বলছে ঠিক আছে, আমরা ম্যাটেরিয়ালসে ইউনিট প্রতি 10% করে ছাড় দেবো। এরকম হয় না, বেশি যখন কিনি তখন আমরা ছাড় পেয়ে থাকি, সেই কথা এখানে বলা আছে। যাক, এত কিচ্চাকারি না জানলেও হবে, খালি তুমি এই জিনিসটা জানো যে এই ডিরেক্ট ম্যাটেরিয়াল কি করতেছে, রিডিউস করতেছে, মানে ডিরেক্ট ম্যাটেরিয়াল যে কস্টটা এটা রিডিউস হবে। অর্থাৎ এই যে ম্যাটেরিয়াল কস্ট যেটা ছিল কত 60 টাকা করে ছিল না, এটার পরিমাণটা জি স্যার। জি। কমে যাবে। এইটুকু বুঝলেই এনাফ, এত কিছু কাহিনী আমাদের না বুঝলেও চলবে, যে আমরা বেশি পরিমাণ ক্রয়ের ফলে সাপ্লাই আমাদের ম্যাটেরিয়ালসের মূল্য কমিয়ে দিচ্ছে 10%, এত কিছু না জানলেও হবে, শুধু জানো 10% মূল্য কমিয়ে দিচ্ছে। আচ্ছা, ক্রেডিট পিরিয়ড অ্যালাউড টু ডেপ্টর ইজ 3 মান্থ। তাহলে ক্রেডিট পিরিয়ড অ্যালাউড কাকে ইয়ে করছে আমরা, ডেপ্টর, তার মানে কি, এটা অ্যাকাউন্ট ডেপ্টর রিসিভার, তাই স্যার। না? হ্যাঁ, ডেপ্টর জি। অ্যাকাউন্ট রিসিভার 3 মান্থ। 3 মাসে আমরা 3 মাস পর পর কি হই, 3 মাস পর পর টাকা আমরা আদায় করি। আচ্ছা, তারপরে বলা আসছে ক্রেডিটরস অ্যালাউড 2 মান্থ, আমরা ক্রেডিটরকে টাকা পরিশোধ করি 2 মাস পর পর। 2 মাসে। লেগেন পেমেন্ট অফ ওয়েজেস ইন 15 ডেজ। লেগেন পেমেন্ট ওয়েজেস কত, আমরা ওয়েজেসের টাকা 15 পেমেন্ট করি দিন। 15 দিন পর পর। অ্যান্ড আদার এক্সপেন্স ইজ 1 মান্থ, অন্যান্য খরচ আমরা কদিনে পরিশোধ করি, 1 মাসে। You are 1 মাসে। required you are required to estimate that working capital requirement for 2013, assuming minimum cash balance requirement of টাকা 3 লক্ষ। 3 লক্ষ টাকা আমাদের মিনিমাম ক্যাশ ব্যালেন্স হাতে রেখে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা করতে হবে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, আমরা কনভার্সন পিরিয়ড এবং কে বিস্তারিত একটু আলোচনা করি। আমাদের কনভার্সন পিরিয়ড সাধারণত কি কি থাকে, ম্যাটেরিয়ালসে থাকে, তাই না? ম্যাটেরিয়ালসে জি স্যার। থাকে, তারপরে WIP থাকে, তারপরে হচ্ছে ফিনিশ গুডসে থাকে, তাই না? জি। আচ্ছা, এখন আমি তোমাদের আজকে ক্লাসে বললাম, যদি কোনোটার যদি আমাদের ইয়ে না থাকে, মানে হচ্ছে কি বলে, এই সিপি অর্থাৎ কনভার্সন পিরিয়ড যদি না থাকে, তাহলে সেটা দেওয়ার দরকার নেই। সেটা হচ্ছে ওভারহেডের ক্ষেত্রে, ওয়েজেস এবং ফ্যাক্টরি ওভারহেডের ক্ষেত্রে যদি দেওয়া না থাকে দেওয়ার দরকার নেই। কিন্তু প্রোডাক্ট তৈরি করতে গেলে তো আমাদের এই এই জিনিসগুলো লাগবে, ম্যাটেরিয়ালস লাগতেছে, এগুলো লাগতেছে, তাই না? তাহলে এই জিনিসগুলো যখন লাগতেছে, তাহলে এগুলার কিন্তু আমাদের দেওয়া নেই, এখানে কনভার্সন পিরিয়ডটা দেওয়া নেই। আমরা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে কনভার্সন পিরিয়ডটা এখানে কি কি আছে এই জিনিসটা আমরা একটু দেখি। এখানে আছে ডেপ্টর আছে, ক্রেডিটর আছে, ওয়েজেস আছে, আর অন্যান্য এক্সপেন্স গুলো আছে, তাই না? ম্যাটেরিয়ালসের নেই, ওয়ার্কিং প্রসেসের নেই, ফিনিশ গুডসের নেই। তাহলে এগুলো আমাদের বের করতে হবে এখানে, এগুলো আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা একটু ওয়ার্কিংটা ধীরে ধীরে আমরা একটু দেখি। তোমাদের কাছে বই থাকলে বইটাও বের করে একটু দেখো, নোটটা থাকলে নোটটা বের করে দেখো। আচ্ছা, ওয়ার্কিং আমাদের অঙ্ক নম্বর 10, ওয়ার্কিংস। এখন এই ওয়ার্কিংসটা বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন রাইটার বিভিন্ন ভাবে ওই ওয়ার্কিং এর শখটা, মানে কেউ শখ আগে করছে, কেউ শখ ছাড়া করছে, হ্যাঁ, এটা বিভিন্ন ভাবে করা যায়। তবে আমি যেটা দেখেছি যে যতগুলো আছে তার মধ্যে এইভাবে ওয়ার্কিং করাটাই বেস্ট হবে। আচ্ছা, তো আমরা একটা ছকের মাধ্যমে দেখাবো আর কি।
তো এখানে হচ্ছে আমাদের মূল টাকা অ্যামাউন্ট যেটাকে বলে, অ্যামাউন্ট, এটা হচ্ছে ক্যালকুলেশন, আর এটা হচ্ছে পার্টিকুলার্স। এটা হচ্ছে আমাদের কি পার্টিকুলার্স লিখবো, এটা হচ্ছে ক্যালকুলেশন, এটা হচ্ছে অ্যামাউন্ট। আচ্ছা দেখো এখানে আমাদের খেয়াল করো, প্রথমে প্রোডাকশনটা আমরা বের করে নিব। প্রোডাকশন আমাদের ইয়ারলি দেওয়া ছিল কত, এত। তাহলে ইয়ারলি ওটা যদি দেওয়া থাকে তাহলে বাজেটের প্রোডাকশন আমাদের কত হবে, তাহলে এখানে আমরা লিখব ইয়ারলি প্রোডাকশন আমাদের দেওয়া আছে কত, 24,000, তাই না? এটা আগে থেকে ছিল। জি স্যার। তাহলে আমাদের নিউ প্রোডাকশন কত হবে, নিউ ইয়ারলি প্রোডাকশন আমাদের ক্যালকুলেশন কি হবে, তাহলে এখানে 24,000 টাকা তো আমাদের ছিল, 24,000 ইউনিট তো আমাদের ছিল, এর সঙ্গে কি হবে 50% যোগ হবে, 50% ইনক্রিজ হবে, ইনক্রিজ। এটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, 24,000 গুণন হচ্ছে এর সঙ্গে 50% সমান সমান আমাদের গুণ করলে কত হচ্ছে, 36,000, তাই না? 36,000। জি স্যার। আচ্ছা, তাহলে এই 36,000 ধরে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখন এখানে যে ক্যালকুলেশনটা করলাম, এই ক্যালকুলেশন যে করতে হবে ওরকম না, তুমি এখানে ক্যালকুলেশনটা এভাবে লিখতে পারো, যেহেতু 50% বলছে তার মানে কি 24,000-এর 150%, 150% একবার লিখতে পারো, এভাবে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা ইয়ারলি প্রোডাকশন পেলাম, ইয়ারলি নিউ ইয়ারলি পেলাম, প্রোডাকশন পেলাম। এখন আমাদের ডাইরেক্ট এখানে দেখো আমাদের অঙ্কে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট এখানে কত আছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট আছে 60,000। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে যদি 60 টাকা, 60 টাকা দেওয়া আছে, এটা কি বলছে, এটা হচ্ছে 10% বৃদ্ধি পাবে। তুমি এক এক করে করবে, কিভাবে করবে, যে এই র মেটেরিয়ালসে কাজ করবে, যদি ওয়ার্কিং থেকে থাকে সেটা করবে, যদি ডাইরেক্ট লেবারের ওয়ার্কিং থাকে সেটা করবে, এভাবে সিরিয়াল অনুযায়ী করবো। ফ্যাক্টরি ওভারহেড থাকলে ফ্যাক্টরি ওভারহেড করবো, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড থাকলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড করবো, এভাবে সিরিয়ালি করবো, তাহলে আমাদের ভুল হবে না। প্রথমে আমরা এখান থেকে ধরছি, এখন ধরবো কি র মেটেরিয়ালস, র মেটেরিয়ালসে কি ওয়ার্কিং আছে, হ্যাঁ কি আছে, ওই যে 10% বৃদ্ধি করার কথা বলা আছে। তাহলে 10% বৃদ্ধি করার কথা যদি বলা থাকে, তাহলে এখানে আমরা ওই পুরাতন যে ম্যাটেরিয়াল কস্ট সেটা না লিখে একদম ডাইরেক্ট লিখতে পারি, যে নিউ ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, কি লিখবে এখানে, নিউ ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, ম্যাটেরিয়ালস কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট। আচ্ছা, তাহলে আমাদের কত আছে ওখানে, বলছে 10% কি হবে, 10% ডিক্রিজ কমে যাবে। তাহলে 60 টাকা ছিল, এটা আমরা ওই যে পুরাতন যে নিয়ম 60-এর কত গুণন 10%, এভাবেও করতে পারি, অথবা তুমি 90% করতে পারি। এটা মনে করতেছে এইভাবে আমি করব না, তাহলে 60 গুণন কত, 90%, একই কথাই হবে। তাহলে কত হবে, এখানে আমরা ক্যালকুলেশন করলে এটা পাবো কত, 6 নং 54, মানে 54 টাকা, তাই না? একই কথা, এইভাবে ক্যালকুলেশন করলে 54 আসবে, এইভাবে ক্যালকুলেশন করলেও 54 আসবে। আচ্ছা, যখন একটি করবো আমরা, দুটি করব না। আচ্ছা, 54 টাকা, এটা তাহলে এটা আমরা ক্লোজ করে দিব। আচ্ছা, তাহলে নতুন ম্যাটেরিয়াল কস্ট পারলো হচ্ছে 54। এখন আসে এইখানে, এই জায়গায় হচ্ছে আমাদের একটু কাহিনী, ডাইরেক্ট ম্যাটেরিয়াল এখানে। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল এখানে 40% কি আছে আমাদের কাছে, 40% ফিক্সড, তারপরে 60% ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল যেটা সেটা আমাদের কোনো সমস্যা নেই, ফিক্সডটা নেই সমস্যা। তাহলে এখানে আমরা লিখবো ডিরেক্ট লেবার আছে, তাহলে এখানে লিখবো ডিরেক্ট লেবার। তাহলে ডিরেক্ট লেবারে এখানে আমাদের 60% কত টাকা দেখলাম, টাকা আছে হচ্ছে 50 টাকা। ডিরেক্ট লেবার হচ্ছে, এটা বাড়ালো ভিসি, তাই না, ভেরিয়েবল কস্ট। তাহলে ভিসি হচ্ছে
তোমার 50 50 টাকা গুণন কত 60% না, তাহলে কত দাঁড়ালো আমাদের? জি স্যার 30 টাকা। 30 টাকা। আচ্ছা এটা ভিসি কত, তাহলে এফসি কত বাড়াবে? এফসি সমান 50 গুণন 40% 20 টাকা সমান কত? 20 টাকা। এই মিলে হচ্ছে আমাদের, এই মিলে হচ্ছে কত? 50 টাকা। এখন আমরা ওই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ পড়েছিলাম, মনে আছে তোমাদের, যে ভিসি পার ইউনিটে পরিবর্তন মানে ফিক্সড, পার ইউনিটে ফিক্সড, আর এফসি হচ্ছে কি পার ইউনিটে পরিবর্তনশীল। মানে ওই যে অধ্যায়ে তোমরা বাজেটিং অধ্যায়ে করছি, ফ্লেক্সিবল বাজেট অধ্যায়ে, যে আমরা হ্যাঁ ভিসি হচ্ছে প্রতি ইউনিটে, ভিসি হচ্ছে কি প্রতি ইউনিটে আমাদের ফিক্সড, আর টোটাল মূল্যতে ভেরিয়েবল, আর এফসি হচ্ছে টোটাল মূল্যতে ফিক্সড, প্রতি ইউনিটে ভেরিয়েবল। তাহলে প্রতি ইউনিটে ভেরিয়েবল বলতে আমাদের ইউনিট এখানে তো চেঞ্জ হয়ে গেছে, তাই না? আগে ইউনিট ছিল 24, এখন হয়ে গেছে কত? 36। তাহলে এটা হচ্ছে কত ইউনিটে এফসি ছিল? এফসি ছিল কত ইউনিটে? তাহলে এটা হচ্ছে এটা ছিল আমাদের 24,000 ইউনিটে ছিল, তাই না? এটা 20 টাকা বাড়লো কত ইউনিটের? 24,000 ইউনিটের। 24,000 ইউনিটের যদি হয়, তাহলে 24,000 ইউনিটের টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 24,000 গুণন এত, তাহলে সমান হচ্ছে 24,000 ইউনিট গুণ হচ্ছে 20 টাকা, তাহলে 4,80,000। 4,80,000 টাকা হচ্ছে আমাদের যখন 24,000 ইউনিট তৈরি করি, সে 24,000 ইউনিট তৈরির সময় আমাদের 4,80,000 টাকা ফিক্সড হয়। তাহলে আমাদের এই ফিক্সড কস্ট হচ্ছে আমাদের 36,000 ইউনিটে কত পড়বে? তাহলে 13 টাকা 33 পয়সা, মানে 3,333 এত পয়সা করে ফিক্সড কস্ট। অর্থাৎ ফিক্সড কস্ট আমাদের এখানে ভেরিয়েবল 24,000 ইউনিটে কত? 20 টাকা ছিল। আবার এই 36,000 ইউনিটে কত খরচ পড়বে? 13 টাকা। তাহলে ইউনিটে আমাদের ফিক্সড কস্ট আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু টোটাল মূল্য একই হবে। টোটাল মূল্যে আমাদের এই 4,80,000 টাকাই থাকবে টোটাল মূল্যে। এই যে এখানে কত আছে? 4,80,000 টাকা, আমাদের এটা গুণ করলে 4,80,000 টাকাই থাকবে। অর্থাৎ 24,000 ইউনিটে টোটাল মূল্য কত? 4,80,000। 36,000 ইউনিটেও এটা দ্বারা গুণ করলে 4,80,000 পাবো। এই জন্য হচ্ছে ফিক্সড কস্টটা হচ্ছে আমাদের ইউনিট প্রতি আলাদা, মানে ইউনিট প্রতি ভেরিয়েবল, কিন্তু টোটাল মূল্যে হচ্ছে ফিক্সড, মানে একই থাকবে। তাহলে এখানে আমাদের কত এটা দাঁড়ালো? ভেরিয়েবলটা হচ্ছে কত? একই থাকবে। এখানে 30 টাকা বাড়াচ্ছে, তাহলে এখানে আমাদের 30 টাকায় আনবো। তাহলে টোটাল মূল্য আমাদের হচ্ছে ডাইরেক্ট লেবারের হচ্ছে কত? 43 টাকা এত পয়সা। ঠিক একই রকমই এখানেও ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেডের বেলায় ভিসি আমাদের আছে কত? ভিসিটা আগে বের করে নিতে হবে। ভিসি হচ্ছে আমাদের 20%, তাহলে কত আছে না? 40 টাকা। তাহলে 40 টাকার 20%, 40 টাকা হচ্ছে 20% করলে আমরা পাই হচ্ছে কত? 8 টাকা। তাহলে এফসি হচ্ছে কত বাড়াচ্ছে? এফসি হচ্ছে 40 টাকার 80%। 40 টাকার 80% হচ্ছে সমান 32 টাকা। 32 টাকা বাড়ালেও কত? 32 টাকা বাড়ালে হচ্ছে আমাদের 24,000 ইউনিটের জন্য, তাই না? তাহলে 24,000 ইউনিট, তাহলে 24,000 দ্বারা গুণ করবো, 24,000 দ্বারা গুণ করলে টোটাল পাবো আমরা। তাহলে এটাকে আবার কি করব? 36,000 ইউনিটের জন্য 36,000 দ্বারা ভাগ করব। মানে এই ক্যালকুলেশন যেটা ওখানে করলাম, সেটা এখানে একবারে করলে আমরা এখানে পাবো। এটা হচ্ছে কত? 8 টাকা। এখানে এটা ডাবে আসবে 21.33। আচ্ছা, তাহলে এটা করলে 29.33। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওভারহেড। এখন এই এখানে যে ওয়ার্কিং গুলো আমরা দেখলাম, এই ওয়ার্কিং গুলোর মধ্যে আমাদের ফিক্সড এবং ভেরিয়েবল এখানে আছে, এই কস্টের মধ্যে আছে। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভের কোনো কিছু বলা নেই এখানে, অ্যাডমিনিস্ট্রেটিভের কোনো কিছু বলা নেই, তাই ওয়ার্কিং আমাদের এখানে প্রয়োজন নেই। অ্যাডমিনিস্ট্রেটিভ এটা যদি বলা থাকতো, তাহলে এখানে আমাদের ওয়ার্কিং এর প্রয়োজন হতো, তা এখন করার প্রয়োজন নেই এখানে। আচ্ছা, তাহলে এখন আমাদের এই যে কনভার্সন পিরিয়ডের কথা যেটা বললাম, কনভার্সন পিরিয়ড, তাহলে কনভার্সন পিরিয়ড এই অঙ্কের মধ্যে বলা নেই। এই অঙ্কে কনভার্সন পিরিয়ডটা বের করে নিতে হবে। আর অ্যাজ ইউজুয়াল আমাদের
যে ইয়ে নির্ণয় করি, কস্ট পার কি বলে ইউনিট কস্ট পার, এখানে আমরা লিখবো কস্ট পার পার ইউনিট স্যার। ইউনিট, কস্ট পার ইউনিট এফজি, মানে ফিনিশ গুডস, তোমরা এফজি লিখবে না, ফিনিশ গুডস লিখবে And WIP জি তাহলে এটা যখন আমরা ওয়ার্কিং করব, এই ওয়ার্কিং করার সময় আমরা এখানে ম্যাটেরিয়ালস এখানে লিখবো এফজি, এখানে লিখবো ডব্লিউআইপি। তোমরা ডাইরেক্ট লিখবে ফিনিশ গুডস আর ডাইরেক্ট লিখবে ওয়ার্কিং প্রসেস, শেষ। এখানে প্রথমে 1 নম্বরে কি আসবে আমাদের, এফজি আর ফিনিশ গুডসে ম্যাটেরিয়ালস আসবে, র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালস কত টাকা আছে? র ম্যাটেরিয়ালস আছে হচ্ছে, এখন দাম কত বাড়বে, বেড়ে হলো কত, ওয়ার্কিং করে ম্যাটেরিয়ালস দাম কত বাড়লো? 54 না? এই যে আর এম এর মান কত বাড়াইছে, ম্যাটেরিয়াল কস্ট, এই যে 54 টাকা বাড়ছে। তাহলে এই 54 টাকা ধরে আমাদের এই সাইটের যে ফিগারটা, এই ফিগারগুলো ধরে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে 54 টাকা বাড়াইছে, তাহলে 54 টাকার 100%, তাই না? এখানে কি আসবে, 54 গুণ 100%, তাহলে সমান সমান কত আসবে, 54। আর এখানেও আমাদের কত যাবে, এটাও 100%, তাই না? 54 গুণ 100%, তাহলে সমান সমান কত, এটা 54। তারপরে 2 নাম্বার আসবে কি, এখানে 2 নাম্বার আসবে এই যে ডিরেক্ট লেবার আছে, তাহলে ডিরেক্ট লেবারের মূল্য কত বাড়াইছিল, এই যে 43 টাকা এত 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 পয়সা, তাই না? কারণ এই টাকাটা ওখানে যাবে, ডিরেক্ট লেবার, এখানে লিখবো ডিরেক্ট লেবার 43.3333%। এটা কত আসবে, এটা পুরো ওই টাকাটাই আসবে, 100%ই আসবে, তাই না? তাহলে এটা হচ্ছে এতগুলা 3 আর না লিখি, তাহলে 100% জায়গা থাকবে না, একটু দূরে লিখতে হতো। 43 টাকা 33 পয়সা ধরে গুণন এটা কত, 100%, তাহলে ওই 43 টাকা 33 পয়সায়। আর এটা আমাদের 50% আসবে, কত, 43 টাকা 33 পয়সা গুণন 50%, সমান সমান কত হয়, 21 টাকা 66 21 টাকা 66 জি স্যার। আচ্ছা হোক, 2-1% ব্যাপার না। তারপরে আমাদের আসবে কি, তারপরে আসবে আমাদের এই যে ডিরেক্ট লেবারের পর আসছে ফ্যাক্টরি ওভারহেড স্যার। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আছে এখানে কত, নিউ প্রাইস হয়েছে কত, 29 টাকা 33 পয়সা, 29 টাকা 33 পয়সা, তাহলে এখানে লিখবো ফ্যাক্টরি ওভারহেড 29 টাকা 33 পয়সা গুণন হচ্ছে এটা 100%, এখানে সব 100%, তাহলে 29 টাকা 33 পয়সা, আর এখানে আমাদের 29 টাকা 33 পয়সা গুণন 50% আসবে, 50% কত হয়ে, 14.67 শেষ। এটা আমরা যোগ করব, কত হয় দেখো তো একটু, এটা হচ্ছে 54 স্যার, হচ্ছে ডব্লিউআইপি এর দিকে 90.33 আর এফজি হচ্ছে 126.66 আচ্ছা, আমাদের এটা দুটো মূল্য অ্যাজ ইউজুয়াল যেভাবে নিয়মে বের করলাম সেই নিয়মে, কিন্তু আমরা প্রাইস ধরলাম কোনটা, প্রাইস ধরলাম এই যে নিউ যে প্রাইসগুলো বাড়াইছে এই প্রাইসগুলো ধরে। জি স্যার, ওয়ার্কিং করে যে প্রাইসটা পাইছি। তাহলে এখন পর্যন্ত এই ওয়ার্কিং গুলো এইভাবে আমাদের করতে হবে। এখন এখানে আরেকটা যে ব্যতিক্রম বিষয়, সেটা হচ্ছে আমাদের এফজি সিপি, কনভার্সন পিরিয়ড। হ্যাঁ, কনভার্সন পিরিয়ড এখানে আমাদের দেওয়া নেই, আমাদের সিপি কিসের দেওয়া নেই, সিপি আমাদের র ম্যাটেরিয়ালসের সিপি দেওয়া নেই, ওয়ার্কিং প্রোগ্রেসের সিপি দেওয়া নেই, আর আমাদের ফিনিশ গুডসের সিপি দেওয়া নেই, তিনটার সিপি আমাদের দেওয়া নেই। আমাদের কি কি থাকে দেখো, একটা অঙ্কের মধ্যে, এটা সাধারণ প্রাথমিকভাবে তুমি গেস করবে একটা অঙ্কের মধ্যে কি কি থাকে। যখন আমরা সিপি নির্ণয় করব, কনভার্সন পিরিয়ড, এখানে আমরা যখন সিপি নির্ণয় করব, কত নম্বর করে এটা,
নির্ণয় করুন কস্ট পার ইউনিট, এটা হচ্ছে 2 নাম্বারটা হবে, আর এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ওয়ার্কিং, এটা হচ্ছে 1 নাম্বার ওয়ার্কিং কস্ট পার ইউনিট নির্ণয় করলাম। এটা হচ্ছে এখন 3 নাম্বার হচ্ছে সিপি। জি স্যার। সিপি কনভার্সন পিরিয়ড, কনভার্সন পিরিয়ড, কনভার্সন পিরিয়ড, পিরিয়ড। কনভার্সন পিরিয়ড নির্ণয় করার সময় আমাদের কি কি আছে দেখো তো, এখানে পিরিয়ড আছে। আমরা তো অঙ্কের ক্যালকুলেশনে যাই, আমাদের কি কি লাগে, অ্যাসেট সাইডে কি কি আসে বলতো, ম্যাটেরিয়ালস আছে, তাই না? আমরা যদি সিরিয়াল অনুযায়ী সাজাই তাহলে কি আসে, ম্যাটেরিয়ালস আছে। তাহলে ম্যাটেরিয়ালসের কনভার্সন পিরিয়ড লাগবে আমাদের। আরটা কি আসে অ্যাসেট সাইডে, ডব্লিউআইপি আসে, ওয়ার্কিং প্রসেস আসে, তাই না? জি স্যার। আর আসে আরটা কি আসে আমাদের, ফিনিশ গুডস আসে। ফিনিশ গুডস আছে। অ্যাকাউন্ট রিসিভেবল, তারপরে আছে অ্যাকাউন্ট রিসিভেবল, 4 নম্বর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আছে। অ্যাকাউন্ট রিসিভেবল সংখ্যা আমি লিখলাম, এটা আমাদের সিপি দেওয়া আছে, দেখো তো অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে অঙ্কে। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে এখানে বলা আছে 3 মান্থ, এই ডেপ্টর, এই যে ডেপ্টর, জি স্যার। 3 মান্থ ডেপ্টর, 3 মান্থস। 3 মান্থ। জি স্যার। তাহলে ডেপ্টর 3 মান্থ, হ্যাঁ ডেপ্টর 3 মান্থ সমান কত দিন? 3 মান্থ সমান 90 দিন। 90 দিন স্যার। 3 মান্থ সমান 90 দিন। তাহলে এখানে দিন কি জন্য বললাম, এই যে সর্বনিম্ন ডে সংখ্যায় দেওয়া আছে, তাই না? তাহলে এখানে ডেপ্টর হচ্ছে কত, 3 মান্থ। 3 মান্থ দেওয়া আছে, আমরা কিসে রূপান্তর করব, ডে তে রূপান্তর করব। কেন? আমাদের ডে সর্বনিম্ন ডে আছে স্যার, তাই না? তাহলে এখানে ডে আছে, তাই ডে তে রূপান্তর করব। তাহলে এখানে আমাদের 3 মাস সমান কত দিন, 90 ডে, তাই না? তাহলে এখানে লিখব 90 ডেজ। আচ্ছা, তারপরে আছে 5 নাম্বার হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। ডেপ্টর এটার পর তো কিছু থাকে না, অ্যাকাউন্টস পেয়েবল। না স্যার। অ্যাকাউন্টস পেয়েবল আছে কত দিন, এখানে 2 মান্থ দেওয়া আছে। তাহলে কত দিন, 60 দিন। 60 দিন স্যার। পার্সেন্টেজ দিচ্ছে 60 দিন। আচ্ছা, তারপরে আমাদের আছে, এরপর কি আসে, দায় সাইডে আমাদের থাকবে ওয়েজেস, তাই না? ওয়েজেস থাকবে আর কি থাকবে, ওয়েজেস থাকবে আর ওভারহেড থাকবে। তাহলে এখানে আমাদের ওয়েজেস কত দিন আছে, দেখো ওয়েজেস কত দিন, 15 দিন, তাই না? 15 দিন স্যার। 15 দিন আছে। তাহলে এখানে 15, এটা 60 দিন, এটা 15 দিনই হবে। তারপরে অন্যান্য খরচ আছে, এখানে আমাদের বলা আছে আদার্স ওয়েজেস, লায়াবিলিটিস। আমাদের এখানে বলা আছে আদার এক্সপেন্স ইজ 1 মান্থ। অন্যান্য খরচ কি আছে, 1 মান্থ। তা অন্যান্য খরচের মধ্যে একটাই খরচ এখানে আছে, সেটা হচ্ছে ওভারহেড, তাই না? ওভারহেড, হ্যাঁ, ওভারহেড কত, 1 মান্থ, 1 মান্থ 30 দিন, এখানে এত ডেজ। এখন দেখো এই কোটা দেওয়া আছে, অঙ্কের মধ্যে পাইলাম, কিন্তু এই কোটা অঙ্কের মধ্যে আমাদের নাই। তাহলে এই কোটার মান আমাদের বের করতে হবে। তাহলে এই কোটার মান বের করার জন্য আমরা এখানেও ক্যালকুলেশন করে বের করতে পারি, আলাদাভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবি। তাহলে এখানে আমরা কনভার্সন পিরিয়ড যখন বের করব, আমরা এই যে ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে কনভার্সন পিরিয়ড, ওই যে এপিইউ, ওই সূত্রটা কি ছিল আমাদের মনে আছে? আমাদের সূত্রটা ছিল মানে সূত্রটা কি ছিল, হ্যাঁ, যে এইউপি অ্যানুয়াল প্রোডাকশন, এপিইউ উল্টা হলো এপিইউ স্যার, এপিইউ অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট গুণন পার ইউনিট কস্ট, পিইউসি গুণন সিপি, তাই না? সিপি, জি, তাই না? এটা ভাগ করব কত, 360 না, এখন ডেজে। ও আচ্ছা স্যার, ঠিক আছে, তাই না? তাহলে সমান এখন আমরা এখানে দেখো এপিইউ কত আমরা ব্যবহার করব 1 বছরে, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট আমাদের ওই যে 3 কত আমরা দেখলাম স্যার, 36,000, ওইটা 36,000 না, এখানে অঙ্কে দেখো 1 বছরে, যে আমাদের বছরে 31শে ডিসেম্বর এত কোম্পানিতে ফলিং ব্যালেন্স ছিল কত, আমাদের বছরে 3,60,000 টাকা, এটা ছিল এত টাকা এবং এটা ছিল এত টাকা। এই প্রেক্ষিতে আমাদের এটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে অ্যানুয়ালে আমাদের লাগতেছে, কই গেল, ম্যাটেরিয়ালস লাগতেছে কত, 3,60,000, এখানে হচ্ছে ম্যাটেরিয়ালস টাকা। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করে এখানে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট কত, তাহলে 3 লক্ষ সরি, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট লাগতো কত, 24,000 ইউনিট আমাদের লাগতো।
জি এটা দ্বারা এটা আরেকটা কাহিনী করি, যেহেতু এক লাইনে করতেছি, এটা তুমি আলাদা আলাদা লাইনেও করতে পারো। এখানে আমরা এরকম করে, তাহলে ম্যাটেরিয়ালস কত লাগছে, 3,60,000 সমান সমান অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট কত ছিল আগে, 3,60,000 টাকা যখন আমাদের হয়েছে, তখন আমাদের কত ছিল, 24,000 ইউনিট যখন আমরা 24,000 করছি, ইউনিট জি তখন স্যার অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট তখন কত ছিল আমাদের, ম্যাটেরিয়ালস ছিল তখন আগে ছিল 60 টাকা। অর্থাৎ এই অঙ্কে জি আমাদের র ম্যাটেরিয়ালসের ব্যালেন্স ছিল এত টাকা। এখন কখন ছিল এত টাকা, যখন আমাদের 24,000 ইউনিট যখন 24,000 উৎপাদন ইউনিট করছি, উৎপাদন করছি আর 60 পার ইউনিট যখন দাম ছিল তখন। তাহলে এটা জি আগের মূল্য ধরে আমাদের এখানে কাজটা করতে হবে। 60 পার ইউনিট গুণন হচ্ছে কি সিপি তে হচ্ছে কনভার্সন পিরিয়ড, ভাগ কনভার্সন 360, পিরিয়ড স্যার ভাগ 360। তাহলে এখন আমরা সিপি সমান কত পাবো, এটা এই ক্যালকুলেশন করলে সিপি সমান কত হবে, দেখো তো ম্যাটেরিয়ালসের সিপি সমান 24 এটা এটা গুণ করে, বর্জ্য গুণ করে এটা দ্বারা ভাগ করবো। 3,60,000 গুণন হচ্ছে 360, 3,60,000 গুণন হচ্ছে 360 ভাগ হচ্ছে 24,000 ভাগ হচ্ছে 60, তাহলে হচ্ছে 90 জি স্যার 90 ডেজ। 90 হচ্ছে স্যার জি তাহলে ওয়ার্কিং প্রসেস আমরা ওই একই রকম ভাবে বের করব। ওয়ার্কিং প্রসেসে আমাদের কত ওয়ার্কিং প্রসেস থাকতেছে, ওয়ার্কিং প্রসেস আছে কত অঙ্কে, 2,20,000। 2,20,000 তাহলে 2,20,000 ওয়ার্কিং প্রসেস হচ্ছে 2,20,000। এটা হচ্ছে আমাদের সমান সমান 360 দ্বারা তো ভাগ করব। এখন আমাদের অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট হচ্ছে কত, 24,000 জি গুণন কস্ট পার ইউনিট, ডব্লিউআইপি কস্ট পার ইউনিট কত হবে আমাদের, কোনটা, ওই যে আমরা এটাই বের করবো, ওই যে এই অঙ্কের কত, এটা 60 টাকা, ডব্লিউআইপি যখন নির্ণয় করবো তখন কি হবে, 1 টাকা পার ইউনিটই হবে স্যার এটা হচ্ছে 60 টাকা, এটা হচ্ছে কত, 25 টাকা, অর্ধেক হবে, এটা হবে কত, 20 টাকা, তাই না, এই তিনটা তো। জি 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 তাহলে আগের যে মূল্য আছে সেই মূল্য ধরে যদি আমরা অঙ্কটা করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কস্ট পার ইউনিট কত হবে আমাদের, 60 টাকা যোগ এর অর্ধেক হচ্ছে 25 টাকা, এর অর্ধেক হচ্ছে 20 টাকা, তাহলে 60 টাকা যোগ 25 টাকা যোগ 20 টাকা, তাই না, এরকম গুণন আমাদের কি সিপি। তাহলে সিপি আমাদের ওই একই রকম ভাবে আমরা কনভার্সন পিরিয়ড কত পাবো, তাহলে সিপি সমান সমান ওই সবগুলো গুণ করে আমরা ক্যালকুলেশন একবারে করবো, এটা অত ভেঙে ভেঙে আমরা করবো না। তাহলে 2,20,000 গুণন হচ্ছে কত, বর্জ্য গ্রহণ করবো 360 দ্বারা, 360 করলে সেটাকে ভাগ করব কত, 24,000 দ্বারা, আবার ভাগ করব কত, এই সবগুলো যোগ করে 60, 70, 70, 95 দ্বারা, তাহলে কত কত আসে, 95 হচ্ছে না, না সরি 95 না, 105 দ্বারা, এটা তো 20, 10 ধরছি, 2 লক্ষ ক্যালকুলেট একটু টিপো তোমরা, 2,20,000 হচ্ছে গুণন 360, এটাকে যদি ভাগ 31.43 24,000 ভাগ হচ্ছে 105, 31.44। আচ্ছা, দিন সংখ্যা তো আমরা ওই ফ্র্যাকশন ফিগার নিব না, যদি 44-এর জায়গায় যদি 5-এর উপরে থাকতো তাহলে 32 দিন ধরতাম, তাহলে এটা আমরা 31 দিন ধরি। জি স্যার ফিনিশ গুডস আমাদের একই স্যার হয়ে গেল। এখানে প্রোডাক্ট ডব্লিউআইপি এর প্রোডাকশন ইউনিট কস্টটা আরেকবার একটু বুঝাই দিন। ডব্লিউআইপি প্রোডাকশন কস্ট আমরা কিভাবে আগে নির্ণয় প্রোডাকশন করছি, ইউনিট কস্ট প্রোডাকশন ইউনিট কস্ট ম্যাটেরিয়াল 100% নেই, আর অন্যান্যগুলা কি 50% নেই না, 50% জি স্যার আচ্ছা ঠিক এখানে এটা হচ্ছে আমাদের গত বছরের যে রেটটা ছিল সেটা সেই রেট ধরে আমাদের এটা করতেছি তো, তাই না, তাহলে গত রেট ছিল কত, এখানে আমাদের 60 টাকা ছিল আগের রেট, তাহলে 60 টাকা যদি আগের রেট হয় তাহলে 60-এর হচ্ছে কত 60, আচ্ছা 60-এর এটা 100% যাবে, তাই না, 60-এর এটা যদি র ম্যাটেরিয়ালস তো 100% যাবে 100%, এটা কত যাবে, 50% যাবে না,
যে ডিরেক্ট লেবারের 60%, তাহলে কত হলো 25, 50% যাবে। আর ফ্যাক্টরি জি ওভারহেড কত যাবে? 50% যাবে না? জি 50% কত হচ্ছে? 20। তাহলে সমান সমান 20 সবগুলো যোগ স্যার, করলে কত হচ্ছে? 105। 105। 105 টাকা জি হচ্ছে স্যার, এবার ওয়ার্কিং প্রসেস, সেই 105 এখানে ধরা হয়েছে আর কি। এখন আসে পার ফিনিশ ইউনিট গুডস। কস্ট। ফিনিশ বুঝছি স্যার। গুডসে তোমার এখানে মোট মূল্য কত আছে ফিনিশ গুডসের? 7,20,000 টাকা। তাহলে 7,20,000 টাকা এখানে আমরা লিখবো 7,20,000 টাকা, 7,20,000 গুণন, আমরা ঠিক ওই একই রকম ভাবে বসিয়ে দেবো 360, এখানে হচ্ছে 24,000 ইউনিট, 24,000 ইউনিট গুণন এটা ফিনিশ গুডসের এখন কত হবে, এখন আর ইয়া ধরবো না। ফিনিশ গুডস আমাদের এই টোটাল পর্যন্ত এই কত বলে, এই যে 60 টাকা ধরবো, 50 টাকা ধরবো আর 40 টাকা ধরবো, এটা কিন্তু ধরবো না ফিনিশ গুডসের সময়। যে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং কস্ট আসবে না হ্যাঁ, আমরা কিন্তু ওইটা ধরবো, ঠিক আছে। তাহলে ফিনিশ গুডসের আমাদের জি কত হবে না, অনেকে আবার ফিনিশ গুডস এটা সহ ধরে, একবার টোটাল কস্ট এই যে সেলিং প্রাইসের উপরে ধরে, এটা সহ ধরে। তো আমরা ওটা ধরবো না, কোনো কিছু বলা নেই, তাহলে আমরা এটা ধরবো। এটা ধরলে কত হচ্ছে 60, 50, 1,10,000 আর 40, 1,50,000, 1,00,000 বলছি 150, তাহলে এটা হচ্ছে কত জি স্যার, 150,000 150। এটা কত হচ্ছে সিপির মান বার হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমাদের সিপি সমান সমান কি লিখবো, বা অতএব সিপি সমান সমান এটা তাহলে এটা সিপি সমান সমান কত হচ্ছে 72 স্যার। 72। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই ক্যালকুলেশন, আর কিছু নেই এখানে। এই তোমার কনভার্সন পিরিয়ড গুলো বের করতে হবে এখানে। কনভার্সন পিরিয়ড বের করে মানে সবগুলো কনভার্সন পিরিয়ড পেলাম, এখন আমাদের অঙ্ক করতে সমস্যা নেই। আমাদের এফজির আমরা পাইছি, অনেক ওয়ার্কিং স্যার, অনেক ওয়ার্কিং। এফজির পাইছি, এটারও পাইছি। আর এখানে আমাদের এই যে নিউ যে আমরা প্রাইস গুলো পাইছি 54 টাকা, 54 টাকা, এখানে হচ্ছে কত 43 টাকা 33 পয়সা এই প্রাইস, এবং এত এই প্রাইসটা, এই সবগুলা প্রাইস ধরে আমাদের অঙ্কটা করতে হবে এখন। আচ্ছা, এই ওয়ার্কিংটা এখানে আছে, আর অন্যান্য কিছু ক্যালকুলেশন ঠিক আগের মতোই থাকবে, এখানে অন্য কোনো আর ইয়া নেই, ভেজাল নেই। আমাদের এখন পর্যন্ত এই অঙ্কগুলো যতগুলো অঙ্ক আছে সবচেয়ে জটিল অঙ্ক হচ্ছে এটি। এটি হচ্ছে রিপিট হয়েছিল 2013 সালে, এবং 2013 সালে আসছিল, এবং 2016 সালে আসছিল এটি। আচ্ছা, তাহলে এই অঙ্ক আর ইয়াটা করছি না আমি, ওয়ার্কিং ক্যাপিটালের যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা করছি না, সবগুলো ওই এখন এই অ্যামাউন্ট দ্বারাই আমাদের কাজ করতে হবে। আচ্ছা, ওটাই করব। না সমস্যা নাই। আচ্ছা, করি। আবু সাইদ আছে, চিন্তার কোনো কারণ নাই। ক্যালকুলেশন সে যদি প্রাইভেটে খুব ক্যালকুলেশন বলতো, কিন্তু এখন চুপ হয়ে আছে। মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কোম্পানির নাম হচ্ছে এবিএস লিমিটেড। এবিএস লিমিটেড, এবিএস লিমিটেড ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল স্টেটমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল স্টেটমেন্ট। তোমরা বাড়ির কাছে লোকজন তো, ওই জন্য অতটা ইয়া হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে আমাদের টাকা, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন, এটা হচ্ছে সূত্র, এটা লিখলেও হয় না লিখলেও হয়। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা হচ্ছে পার্টিকুলার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন, এটা হচ্ছে অ্যামাউন্ট, টাকা। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে লিখবো কি কারেন্ট অ্যাসেট, তাই না? কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটের প্রথমে আসবে কি ক্যাশ ইন হ্যান্ড, 1 নাম্বার দেবো ক্যাশ ইন হ্যান্ড।
ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক ব্যালেন্স কি আছে এখানে লেখা, এখানে যেভাবে লেখা থাকবে সেভাবে লিখবো আমরা। এখানে ক্যাশ ইন হ্যান্ড রাখতে বলছে কত, ক্যাশ শুধু আছে কত 3 লক্ষ টাকা, তাই না? তাহলে ক্যাশ ব্যালেন্স, হ্যাঁ 3 লক্ষ। ক্যাশ ইন হ্যান্ড আমাদের 3 লক্ষ টাকা রাখতে হবে। তারপরে 2 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালসের ফর্মুলা একটা লিখে দাও। ফর্মুলা হচ্ছে কি, অ্যানুয়াল প্রোডাকশন কস্ট এ না অ্যানুয়াল প্রোডাকশন এপিইউ না গুণন কস্ট পার ইউনিট, জি স্যার। পার PUC পিইউসি গুণন সিপি জি স্যার ভাগ হচ্ছে 360। সিপি 60। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা কত আসবে, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট আমি কত ধরে করব, ওই যে এখন আর 24,000 ধরে করলে হবে না, এখন ধরে করতে হবে কত, এই যে এখন 36,000 ধরে করব স্যার। 36,000, আর এই যে ম্যাটেরিয়ালের কস্ট 54 আছে, এই 54 ধরে কিন্তু করতে হবে। তাহলে এখানে আমাদের অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট তাহলে কত হচ্ছে আমাদের 36,000 ইউনিট। 36,000 গুণন 54, তাই না? গুণন জি স্যার। এটার সিপি কত বাড়াইছে, 90 দিন বাড়াইছে। পিরিয়ড ম্যাটেরিয়ালস এর এই যে ম্যাটেরিয়ালসের সিপি বাড়াইলো, এই যে ম্যাটেরিয়ালসের সিপি বাড়াইলো কত, 90 দিন। 90 দিন স্যার। তাহলে 90 দিন দ্বারা গুণ করতে হবে, 90 দ্বারা গুণ 360 দ্বারা ভাগ করলে 4,86,000। 4,86,000 স্যার। 4,86,000। জি স্যার। আচ্ছা, তারপর 3 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়ালস উপর ওয়ার্ক ইন প্রসেস। হ্যাঁ ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রসেস ওয়ার্কিং প্রসেসে আমাদের এখানে ঠিক এই সূত্র, এই একই সূত্র আমাদের ওয়ার্কিং প্রসেসে এখানে আসতেছে, এটা 360 দ্বারা ভাগ 3,36,000 ইউনিট। 36,000 ইউনিট ওয়ার্কিং প্রসেসে আমাদের মূল্য বাড়াইছিল কত, এখানে মূল্য বাড়াইছিল এই যে 90 টাকা 33 পয়সা, এই যে এটা, তাই না? জি স্যার। 90 টাকা 33 পয়সা। তাহলে এটা আমরা নিয়ে যাব, 90 টাকা 33 পয়সা এখানে লিখবো, 90 টাকা 33 পয়সা গুণন কনভার্সন পিরিয়ড ওয়ার্কিং প্রসেসে আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম, এই যে 31, এটা 31 ডে। তাহলে এখানে আমরা 31 লিখবো। ক্যালকুলেশন করলে আমরা আসে সমান সমান কত আসে, 2,80,023 স্যার। 2,80,023। আচ্ছা, ওর বাচ্চার মুখে কল করছে। এরপরে আমাদের আছে ওয়ার্কিং প্রসেসের পর আছে ফিনিশ গুডস। জি স্যার। ফিনিশ গুডস। আচ্ছা, ফিনিশ গুডস এর এখানে আমরা ঠিক এই সূত্রে ইউজ করব। 3,60,000 ফিনিশ গুডস হচ্ছে কত, 3,36,000 ইউনিট, সরি 360 দ্বারা ভাগ 36,000 ইউনিট গুণন ফিনিশ গুডস এর মূল্য হয়েছিল 122, এই যে 126 টাকা 66 পয়সা। এফজি যে রেটটা, এটা 126 টাকা 66 পয়সা দ্বারা এটা গুণ করব। 126 টাকা 66 পয়সা গুণন এর সিপি বাড়াইছিল কত, কনভার্সন পিরিয়ড ফিনিশ গুডস এর হচ্ছে 72 দিন। তাহলে 72 দিন দ্বারা আমরা গুণ করব। ক্যালকুলেশন কত হয়, 9,11,952। 9,11,952। আচ্ছা, ফিনিশ গুডস এর পরে এখন আসবে ডেপ্টর, তাই না? আমাদের সর্বশেষ যেটা ডেপ্টর বা অ্যাকাউন্ট রিসিভেবল। এখন অ্যাকাউন্ট রিসিভেবল এখানে কত ইউনিট বাকিতে বিক্রি করে সেটা কি বলা আছে? না স্যার, বাকিতে বলা নাই। তার মানে বা ক্যাশে কত বলা আছে সেটাও বলা নাই। তাহলে ক্যাশের যেহেতু বলা নাই, মনে করতে হবে সবগুলা ইউনিটে আমাদের পুরোটাই বাকিতে স্যার, বাকিতে হয়। তাহলে সূত্র আমাদের ওটাই 360, তাহলে 36,000 ইউনিট গুণন আর রেটটা কত বাড়াইছিল, অ্যাকাউন্ট রিসিভেবলের রেটটা আমাদের এই যে এফজির রেটটা সেটা ধরতে হবে, কিন্তু ফিনিশ গুডস এর রেট। ফিনিশ গুডস তৈরি করতে আমাদের কত টাকা ব্যয় হয়েছিল,
তৈরি করতে 126.66 স্যার। 126.66। এটা 26 হবে না জি স্যার। 90 97 26 হবে না 36 হবে? এটা 26। একশো 26 এত 66। 66। তাহলে এখানে আমাদের জি। 126.66 গুণন কতদিন কনভার্সন পিরিয়ড এখানে কতদিন ছিল? স্যার কনভার্সন অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের 90 দিন স্যার। 3 মাস। 90 দিন। এটা হচ্ছে 90 দিন। 90 দিন। তাহলে 90 দিন এখানে 90 দিন দ্বারা গুণ। তাহলে গুণ করলে কত হয়? 11,39,940। 11,39,940। জি স্যার। শেষ। এবার সবগুলো এটা যোগ করো। একত্রিশ লক্ষ 17,315। 31 লক্ষ কত? 31 লক্ষ 17,000 17,315। 315। এটা হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট। টোটাল কারেন্ট অ্যাসেট এটা হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট বা টোটাল হ্যাঁ ওয়ার্কিং। বা টোটাল ওয়ার্ক হ্যাঁ টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা জি স্যার। ঠিক আছে। সাকিব আসো দাদা। আচ্ছা তাহলে এখন এখান থেকে আমরা কি করব? মাইনাস বা মাইনাস না, আমরা টোটাল যেহেতু এখানে ইয়া করেছি এটা আমরা লিখবো। স্যার এটা 915 হবে। কোটা 31,17,915। ও 31,17,915। আচ্ছা 31,17,915। আচ্ছা এখন আমরা কারেন্ট লাইবিলিটিস দেখব। কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস এখানে আসবে। এক নাম্বার হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। জি স্যার। অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল কখন হয়? র ম্যাটেরিয়ালস কিনতে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল হয়, তাই না? তাহলে এখানে আমাদের সূত্র আগেরটাই সমান সমান এখানে আমরা ব্যবহার করব 360 দ্বারা ভাগ করব। আর 36,000 ইউনিট আমাদের উৎপাদন করতে লাগে, উৎপাদন করি আমরা 36,000 ইউনিট। অ্যাকাউন্টস পেয়েবলের হচ্ছে ম্যাটেরিয়ালসের দাম ধরতে হবে। ম্যাটেরিয়ালসের নতুন দাম কত? 54 টাকা, তাই না? নতুন দাম ডিক্রিজ হবে 6 টাকা, 54 টাকা হবে না? এই যে এখানে ম্যাটেরিয়ালসের যে দাম ধরছিলাম 54 টাকা গুণন এখানে আমাদের কনভার্সন পিরিয়ড কত দিন হবে? 30 দিন। 1 মাস ছিল, 30 দিন। অ্যাকাউন্টস পেয়েবলের কনভার্সন পিরিয়ড যেখানে অ্যাকাউন্টস পেয়েবল কত ছিল? এই যে সরি 60 দিন। 60 দিন 60 দিন স্যার। 60 দিন 2 মাস। হ্যাঁ ঠিক আছে 60 দিন। এটা হচ্ছে 60 দিন। 3,24,000। 3,24,000। 24,000 জি স্যার। আচ্ছা এরপর অ্যাকাউন্টস পেয়েবলের পর 2 নাম্বার থাকবে কি? ওয়েজেস পেয়েবল, তাই না? আমাদের এখানে ওয়েজেস পেয়েবল স্যার। এই যে ডিরেক্ট লেবার আছে, তাহলে এখানে আমরা এই যে এখানে ওয়েজেস লেখা আছে তাহলে ওয়েজেস পেয়েবলই লিখবো। তাহলে লিখবো এখানে ওয়েজেস পেয়েবল বা হ্যাঁ ওয়েজেস পেয়েবল। ওয়েজেস পেয়েবল আমাদের সূত্র ওটাই। ওয়েজেস কত? আমাদের 36,000 ইউনিট উৎপাদন করি। ওয়েজেস হচ্ছে এটা 360 দ্বারা ভাগ। ওয়েজেসের মূল্য কত ছিল? ওয়েজেসের মূল্য ছিল এখানে যদি আমরা দেখি এখানে এই যে ওয়েজেস ডিরেক্ট লেবার কত ছিল? 43 টাকা 33 পয়সা, তাই না?
তাহলে 43 টাকা 33 জি পয়সা স্যার। এখানে লিখবো 43 টাকা 33 পয়সা গুণন হচ্ছে কনভার্সন পিরিয়ড হচ্ছে 15 দিন না জি স্যার। 15 দিন। তাহলে এটা করলে হচ্ছে আমরা 64,995। 64,995। 64,995। জি স্যার। 64,995। তারপরে হচ্ছে 3 নাম্বার এখানে হচ্ছে ওভারহেড পেয়েবল, তাই না? জি স্যার। এখানে আমাদের কি ফ্যাক্টরি ওভারহেড লেখা আছে, তাহলে ফ্যাক্টরি ওভারহেড লিখি আমরা। ফ্যাক্টরি ওভারহেড পেয়েবল, ফ্যাক্টরি ওভারহেড পেয়েবল, ফ্যাক্টরি ওভারহেড পেয়েবল আমরা এই সূত্রই দেব 36,000 ইউনিট গুণন হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড কত ছিল 360 দ্বারা ভাগ করব। ফ্যাক্টরি ওভারহেড ছিল এখানে যে নতুন প্রাইস কত বাড়াইছিল এখানে দেখবো আমরা এই যে 29 টাকা 33 পয়সা। তাহলে 29 টাকা 33 পয়সা এখানে আমরা লিখবো, হয়ে গেল 29 টাকা 33 পয়সা গুণন এখানে আমাদের ফ্যাক্টরি ওভারহেডে কনভার্সন পিরিয়ড কত ছিল 30 দিন ছিল। হ্যাঁ 1 মাস 30 দিন। তাহলে এটা করলে 87,990। 87,990। আচ্ছা তাহলে আর তো কোনো কিছু নেই আমাদের, তাহলে সবগুলা আমরা যদি করি তাহলে কত পাবো দেখো একটু। টোটাল কারেন্ট লায়াবিলিটি 4,76,985 স্যার। 4,76,985 না? জি স্যার। 4,76,985। এটা হচ্ছে টোটাল কারেন্ট লায়াবিলিটিস। এটা সমান সমান কি ধরবো, এটা বি, তাই না? বি। জি। তাহলে অতএব নেট ওয়ার্কিং ক্যাপিটাল, নেট ওয়ার্কিং ক্যাপিটাল এ মাইনাস বি করলে কত আসে, যেটা হচ্ছে যে 31,70,915। 26,40,930। 26,40,930। 40,930। এটা হচ্ছে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এটা হচ্ছে সবচেয়ে বেশি জটিল এবং সবচেয়ে অনেক বড় একটা অঙ্ক। এই অঙ্কটাই ব্যতিক্রম এখানে আসছিল। আরেকটা অঙ্ক আছে ওয়ার্কিং ক্যাপিটাল, আমি তোমাদের ওটা দেখাচ্ছি, ওটা সলিউশন সহ আমি তোমাদের পিডিএফ কপিটা দিচ্ছি, ওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমি তোমাদের গ্রুপে দিব, ওটা দেখলে বুঝতে পারবে। আর যদি মনে করো যে না এটা দেখবো না, এটা অনেক জটিল, তাহলে তুমি বাদ দিতে পারো, সমস্যা নেই। কিন্তু এই অধ্যায় থেকে যেহেতু অঙ্ক আসে, তো এই অঙ্কটা কিছু না, একবার তুমি করো নিজের হাতে, এই অঙ্ক তোমার কাছে সহজ লাগবে। আচ্ছা ওয়ার্কিং গুলা নিয়ে একটু মানে জটিল, নইলে সব ঠিক আছে। হ্যাঁ ওয়ার্কিং গুলা জটিল আছে। আচ্ছা এটা তোমরা স্ক্রিনশট মারে রাখতে পারো। এই স্ক্রিনশট মারা গ্রুপে দাও। দাঁড়া স্ক্রিনশট নিচ্ছি। আচ্ছা এখন আমি ওই ইয়েটা বের করি, তোমরা এটা দেখো। আচ্ছা দেখো তোমাদের এই অঙ্কটা কথা বলছিলাম কিরকম, এটাও ওয়ার্কিং ক্যাপিটাল, এটাও ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে আমাদের ইস্যু শেয়ার ক্যাপিটাল হাবি এটা দেওয়া আছে। এই যে ম্যাটেরিয়ালস প্রাইস ডিরেক্ট ওয়াজেস ওভারহেড পার্সেন্টেজ আকারে দেওয়া আছে। এই অঙ্কটা মোটামুটি একটু অত জটিল না, যে অঙ্কটা করলাম আমরা অত জটিল না। এটা এই অঙ্কটা করা আছে, এখানে সলিউশন করা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা আমি তোমাদের দিচ্ছি। হ্যাঁ এই পিডিএফটা তোমার, আচ্ছা পিডিএফটা একটু দিয়ে দিন। হ্যাঁ পিডিএফটা দেই। আর এখানে যে ইনকাম স্টেটমেন্ট চাইতে পারে, এই যা পর্যন্ত কখনো চাইনি। এই যে দেখো এখানে ইনকাম স্টেটমেন্ট চেয়েছে। হ্যাঁ ইনকাম স্টেটমেন্ট এরকম ভাবে চাইতে পারে। যদি ইনকাম স্টেটমেন্ট চাই তাহলে কিভাবে করবো আমরা, সেটা তার নমুনাও এখানে দেওয়া আছে। ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট যদি চাই, যেহেতু প্রশ্ন কঠিন করতেছে, তাও দেওয়া যাবে স্যার, ব্যালেন্স শিটটাই হবে।
হ্যাঁ, না যেহেতু এখন কোশ্চেন কঠিন করতেছে, এই যাওয়ার পর্যন্ত কখনো আসেনি, ইনকাম স্টেটমেন্ট করো, ব্যালেন্স শিট করো, কখনোই আসেনি। যদি দেয় তাহলে দেখা যাবে আটকে যাবে না, খুব বেশি জটিল না, দেখলেই বুঝতে পারবে এখানে জাস্ট একবার দেখে যাবো এই তো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটু দেখে যায়, অঙ্ক বেশি খুব জটিল না। এই এগুলা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের জন্য মূলত এগুলো দিয়েছে। এই যে উপরে যে সম্পদ দায় দিয়েছে, তাই না, এই যে সম্পদ দায়, ইকুইটি শেয়ার 8% জি স্যার। ডিবেঞ্চার, ফিক্সড অ্যাসেট, যখন এটা থাকবে তখন তো তোমার মাথা ঘুরে যাবে, কি এবার আমরা তো এই পর্যন্ত যে অঙ্ক দেখেছি এগুলো তো দেখিনি। আমরা দেখেছি হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, এগুলা দেখেছি, তো এগুলো আবার কি এখানে বলছে, ইকুইটি শেয়ার, ডিবেঞ্চার, এগুলো আবার কি? এই জন্য এই অঙ্কটা তোমরা দেখে যাও, খুব জটিল না, তবে টেকনিকটা শেখা ভালো। যদি আসে তাহলে আমরা দিতে পারবো। আচ্ছা, এটা আমি দিব, এটা সলিউশন করে জি স্যার। আসো, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে আর মোটামুটি আমরা একটু নিয়মিত একটু প্র্যাকটিস করি, যে কয়দিন আছে নিয়মিত প্র্যাকটিস করি আর কি। হ্যাঁ, জি স্যার। তাহলে কি আজকে তাহলে রাখি, আর তোমাদের আগামী দিন কি পরীক্ষা আছে? স্যার হ্যাঁ, শুরু থেকে আরেকবার একটু রিভাইজ দিয়ে একটু আবার ক্লিয়ার করে যদি বলতেন। কোনটা? সময় নেই, রেকর্ড ক্লাস আছে দেখিস। ভিডিও দিয়ে দিয়েছে সারা আছে শর্ট করে। স্যার কালকে পরীক্ষার জন্য একা দিবেন নাকি? ও কালকে পরীক্ষা হচ্ছে এই তোমাদের? কালকে তো এই সাবজেক্ট পরীক্ষা নেবে না, কালকে তো নিবে হচ্ছে প্রথম অধ্যায়গুলো, এটা নিবে স্যার, এইটা নিবেন কালকে পরীক্ষা। কালকে আমরা এই অধ্যায় থেকে দেখি। হ্যাঁ, এত জটিল অঙ্ক না যে এই আমরা অধ্যায় তো শেষ, তাহলে এই অধ্যায় কালকে দিয়ে দিই পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, আগাই দেন স্যার, আগাই দেন। এই অধ্যায় দিয়ে আর দেখো, যে পার্ট বি গুলা দেখো, এখানে বি যে ইয়েটা আসবে তো পার্ট বি আমরা করিনি না স্যার, করে আছে না, পার্ট বি করে সূত্রের সাহায্যে, তো ওই জন্য আমরা ওটা বেশি করিনি, একটু দেখে দিই যারা। জি স্যার, ওইটা এখানে শেষ করে দেন একবারে, দিয়ে কালকে পরীক্ষা নেন। আগে দেখি এটা আমাদের একে বলতে স্যার হচ্ছে ইয়ে দিতে চাইছে, মানে সবগুলা সাবজেক্টেরই কোন চ্যাপ্টারে কোন অধ্যায় মানে কোন কোন অঙ্ক করতে হবে ওইটা স্যার একটা লিস্ট করে দিতে চাইছে। ওটা আমি তোমাদের দিব, ম্যাথের ইয়েগুলো তোমাদের পাঠিয়ে দেবো, আজকালের মধ্যে দিব আর কি। এই অধ্যায়ে যেহেতু পরীক্ষা নেবেন, এই অধ্যায়ের ইয়েটা আজকে দিলে সুবিধা হবে স্যার। জীবনের থেকে কিছু শিখলে দুর্জয়, ওই মুখোশ গেলে না, জীবনে কেমনে পড়তে হয় ওর থেকে শিখে যা। ওই কোর্সে যে মোর হলো আছে পোস্টে ফেল আসবে, ওই সামনে বলতে প্রাইড করে মোর খালাস কান্দাকাটি করে দিচ্ছে। সুগার সেল দিলাম পরে রে কি বলছো বন্ধু, ওই তো এটা বসে আছে। আমার কোচে মানে টিউশন যাওয়ার সময় দেখা কোচে যে হলো পোস্টে ফেল আসবে, মোস তুই যে কথা কইস তো হয় হয়। আচ্ছা, এখানে আমার প্রাইড করে মোস আবা মাইলিস না দিতাম। 3 নম্বর অঙ্ক, এটা অনেক বড় কিন্তু সহজ আছে, কিন্তু এটা এই যে রেশিও দিচ্ছে, এটা আমাদের থাকবে না। এই একটা 8 নাম্বার, নয় নাম্বার, করে আগাই দিচ্ছেন। হ্যাঁ
না স্যার আগে দেখে নিচ্ছি। 9 নাম্বার শাকিব খান 10 নাম্বার এগুলো প্রায় সিমিলার আছে হ্যাঁ ওসমানের জায়গাটা বড় মানুষের ক্যামেরা বিয়ারটা ক্যামেরা এগুলো প্রায় সিমিলার আছে যেমন এই অঙ্ক একই স্যার বি পার্টের এগুলা কি আমরাই দেখবো মানে হ্যাঁ বাসায়? এগুলো ওই সূত্র নির্ভর সূত্রের বাইরে ইয়ে নেই কোনো আচ্ছা তাহলে মানে বি পার্ট আর সি পার্ট একটু মানে দাগায় দেন ওই অনুযায়ী কালকে ওই কয়টা করেই যা পরীক্ষা দিব নি। মোটামুটি ওইটাই তো শেষটা। হ্যাঁ আচ্ছা এই কটা ইয়ার দেখো আর এখানে আমরা দেখবো হচ্ছে দেখো এখানে হচ্ছে দেখবো তোর মাথার উপর দিয়ে হার্ট উড়ে গেল। যাই হোক আর কোনো কথা নাই, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। এই তুই যেটা বলতে জানি বল, সালাম দিয়ে আবার দৌড় দিচ্ছিস কে? ও ভুলে গেছি, কি জানি? স্যার হচ্ছে সেদিন তুই বলে দিচ্ছিল যে এই তো আর একটা মাসই আছে, এই একটা মাস স্যার শুক্রবারে কি বাদ না দিয়ে শুক্রবারে কি করা যায়? আচ্ছা শুক্রবার যদি আমার কোনো যা শিডিউল না থাকে মানে অনেক সময় গ্রামে বাড়িতে যাই জি স্যার। বা বাইরে যাই আচ্ছা আচ্ছা শিডিউল না থাকে তাহলে তোমাদের আমি তো বসেই থাকি দেখাবো আমি হ্যাঁ জি স্যার, তাহলে আমাদের জন্য ভালো হয়েছে। আচ্ছা 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 সাকিবের ভালো হবে নাকি সাকিব হ্যাঁ সাকিব তো ফ্রি থাকে। হ্যাঁ জি স্যার অবশ্যই আচ্ছা ঠিক ঠিক আছে না ঠিক আছে আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম